ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনৌফা। চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না শিল্প কারখানায়, এমন পরিস্থিতিতে বিপর্যয় নেমে এসেছে উৎপাদনে। বেশ কিছুদিন ধরেই চলা এই সংকট সমাধানে প্রয়োজন দীর্ঘমেয়াদী নীতি সহায়তা। কারখানাগুলোয় উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ দিতে তাহলে কি শুধু আমদানি নির্ভর হবে সরকার, নাকি জোর দিতে হবে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস সংগ্রহে? এসব নিয়ে আজ আমাদের আলোচনা। অনুসন্ধানেই কি মিটবে জ্বালানির সংকট? আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এজাজ হোসেন এবং এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জি, আমরা হুমায়ুন রশিদকে দেখতে পাচ্ছি, আমরা ডক্টর এজাজ হোসেনকে হয়তো পাবো কিছুক্ষণের মধ্যে, কিন্তু তার আগে আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। শিল্প উদ্যোক্তাদের বহুদিন ধরে একটি অভিযোগ আমরা সবাই জানি। এই অভিযোগটি হলো যে শিল্প কারখানায় তারা গ্যাস পাচ্ছেন না চাহিদা অনুযায়ী। আমরা দেখেছি যে আগের সরকার গ্যাসের বিষয়ে যেটি ছিল আমদানি নির্ভর, আমদানিটাকে তারা বেশি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু বর্তমানে যে সরকার আছেন তাদেরকে আমরা দেখছি অনুসন্ধানের দিকেই তারা বেশি ঝুঁকছেন। আপনি কি মনে করেন না যে আসলে এটা কতটুকু ফলপ্রসূ হবে এবং এর সম্ভাবনাটুকুই বা কতটুকু? ধন্যবাদ আপনাকে। আপনি যে আমরা যারা উদ্যোক্তা তারা যে একটা খুব কষ্টের মধ্যে আছি সেই বিষয় নিয়ে আপনারা আজকে নিয়ে এসছেন এই প্ল্যাটফর্মে। তবে জ্বালানি নিরাপত্তা কিন্তু একটা বিরাট বিষয়, একটা রাষ্ট্রের কিংবা একটা জাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পার্ট। এই জ্বালানি নিরাপত্তা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের যে কোনো ইকোনমিতে একটা বড় ফাটল আসতে পারে ভবিষ্যতে। এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হলে আমাদের সবচেয়ে আগে যে জিনিসটাকে বুঝতে হবে যে এটার একটা প্ল্যানিং থাকা দরকার। প্ল্যানিংটা কি? প্ল্যানিংটা হচ্ছে একটা শর্ট টার্ম প্ল্যান, একটা মিড টার্ম প্ল্যান আর একটা দীর্ঘমেয়াদী প্ল্যান। এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্ল্যানের আওতায় আসতে হবে যে আমাদের জ্বালানি 2040 সালে কতখানি আমাদের জ্বালানির প্রয়োজন হতে পারে, 2030 সালে কতখানি জ্বালানির প্রয়োজন হতে পারে, 2025 সালে কতখানি জ্বালানির প্রয়োজন হতে পারে। এখন যে আমরা বলছি ধরেন 2200 থেকে প্রায় 2000-এর মতন MMCFD গ্যাস সরবরাহ আছে, জ্বালানি সরবরাহ আছে। এটার জন্য গ্যাপ তৈরি হচ্ছে অলমোস্ট 700-800। আমরা 500 MMCFD গ্যাস পাচ্ছি, LNG, এটা দিয়ে হচ্ছে না কাজ। এটা দিয়ে আমাদের যে উৎপাদন জায়গাগুলোতে ব্যাহত হচ্ছে। কারণ কি? আমাদের রপ্তানিমুখী অনেক প্রসেস ইন্ডাস্ট্রিজ এসছে। প্রত্যেকটা প্রসেস ইন্ডাস্ট্রিজে বয়লার চলে, বয়লার চললেই আপনার জ্বালানির প্রয়োজন হয়ে যায়। আপনাকে গত সরকারের সময় বলা হয়েছিল যে আপনারা 15 টাকা করে গ্যাসের দাম দিচ্ছেন, আপনারা যদি এখন 30 টাকা করে দেন তাহলে জ্বালানি নিশ্চিত মানে নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকবে। কই, সেটা তো হয় নাই, সেই জিনিসটা হয় নাই। ফলে আমরা কিন্তু 30 টাকা করে এখন গ্যাসের দাম দিচ্ছি, কিন্তু নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নাই। গ্যাসের স্বল্পতা, গ্যাসের প্রেশার নাই, গ্যাসের সরবরাহ নাই। তাহলে আগামী আমি অতি বেশি দূরে যাচ্ছি না, আমি 2025 সালে কি হবে, 2025 সালে আমরা কিভাবে অ্যাড্রেস করব, আমাদের শিল্পের কি দাঁড়াবে, এই জায়গাটাকে অ্যাড্রেস করা দরকার। এই যে এই ড্রিলিং এর জন্য যে সরকার যেসব গতকালকেও একটা বিল পাস হয়েছে, অত্যন্ত মহতি উদ্যোগ। এটা হওয়া দরকার, হওয়া উচিত। এটা আমাদের ইনভেস্টার্সদেরকে একটা কনফিডেন্স দেবে। বাট এই ড্রিলিং মানে এই না যে 2025 সালে প্রচুর গ্যাস সরবরাহ পাইপলাইনে আসবে, আমরা এইটাতে অনেক বেশি ট্রান্সমিশন আসলে ডিস্ট্রিবিউশনে ওইভাবে ডিস্ট্রিবিউট হবে গ্যাসের। এটা ভাবার কোনো অবকাশ নাই। আমাদের দীর্ঘমেয়াদী প্রোগ্রামে এগুলো আসতে হবে। জনাব হুমায়ুন, আমরা দীর্ঘমেয়াদী সরকারের যে নীতি গ্রহণ করা প্রয়োজন সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে তাহলে পেট্রোবাংলার যে সক্ষমতা, সেই পেট্রোবাংলার সক্ষমতাতে কি আপনারা যথেষ্ট মনে করছেন? আপনার কাছে আমি আবারও আসবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি ডক্টর এজাজ আমাদের সাথে এর মধ্যে কিন্তু যুক্ত হয়েছেন। ডক্টর এজাজ, আপনার কাছে একটু একই প্রশ্ন জানতে চাইবো যে আমদানি নির্ভর ছিল বিগত সরকার, এখন সরকার জোর দিচ্ছে উৎপাদনের দিকে, গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য, গ্যাস উত্তোলনের দিকে। তো আপনি কি মনে করছেন না যে পেট্রোবাংলার যে সক্ষমতা রয়েছে সেটা কি যথেষ্ট? ধন্যবাদ আপনার প্রশ্ন। দেখেন, সমস্যা তো আপনি নিজেই বলেছেন যে প্রায় 10 বছর আমাদের এটা অবহেলা করা হয়েছে, গ্যাস এক্সপ্লোরেশন।
তো এখন যদি 10 বছর অবহেলা করা হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই তাদের যে ক্যাপাসিটি প্যাপেক্সের ড্রিলিং করার অত্যন্ত সীমিত, অত্যন্ত সীমিত। আহ, তবে গত সরকার শেষের দিকে এসে গত 1 বছরে তারা এই 100টা কূপ খনন করার প্রোগ্রাম নিয়েছে, যেটা এই সরকারও কন্টিনিউ করছে। তা এখন কথা হচ্ছে যে এই সব ক্যাপাসিটি যেগুলো আমরা বলি, এগুলো তো একটা দীর্ঘমেয়াদী জিনিস, এটা তো আর হুট করে বাড়ানো যায় না। তাহলে ওনারা যেই উদ্যোগটা এখানে নিয়েছে এটা অত্যন্ত ভালো, কিন্তু এর সাথে সাথেই আমাদের যেটা বিকল্প কি হতে পারে আমাদের সেটারও চিন্তা করা দরকার। কারণ আমি গতকালকেই ডেইলি স্টারে একটা বড় আর্টিকেল লিখেছি, সেখানে লিখেছি যে এইসব 100টা কূপ খনন করার যেই আহ, সক্ষমতা, সরকারের টাইমলিভাবে এইসব প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করে দেওয়া, ফান্ড প্রোভাইড করা, এই 1 বছর, 1.5 বছর কিংবা 2 বছরের মধ্যে, এটা আমরা বাংলাদেশকে যতখানি বুঝি, বাংলাদেশের ক্যাপাসিটি এখানে সরকারের, সেটা সম্ভব না। তো তাহলে আমরা এখানে আশা করতে পারি যে আমরা গ্যাস পাবো, কিন্তু আমরা অবশ্যই অন্য অল্টারনেটিভ, যাতে ইন্ডাস্ট্রি সাফার না করে, সেটার ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। তো আমি মনে করি যে তবে আরেকটা জিনিস তাদের অবশ্যই করা দরকার, যে যেহেতু খুব কুইকলি ক্যাপাসিটি এনহান্স করা যায় না, ওনারা কন্ট্রাক্টর, বিদেশি কন্ট্রাক্টর নিয়োগ করতে পারে ড্রিলিং এর জন্য। যেরকম আমরা তো আগে কন্ট্রাক্টর ছিলই, গ্যাসপ্রম, ওইটা অবশ্য দরপত্র ছাড়াই দেয়া হয়েছিল, কিন্তু এখন আমরা দরপত্র দিয়ে আমরা ডাকতে পারি যে বাংলাদেশে আরো 3-4টা কোম্পানিকে আমরা আহ্বান জানাতে পারি। আহ্বান দরকার নাই, আমরা যদি ওপেন আপ করে দিই যে আমরা এতগুলো ওয়েল ড্রিল করতে চাই এই জায়গায়, তারা এসে করে দিবে, তাদেরকে পেমেন্ট করলেই হবে। তো আমি মনে করি এটা ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া দরকার। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, সেটা ওই ধীর মন্থর গতিতেই কাজ চলছে। কিছুটা আন্তরিকতা আছে, কিন্তু আমাদের যতটুকু দরকার এখানে, যেরকম যেটাকে আমি বললাম ক্র্যাশ প্রোগ্রাম, সেই ক্র্যাশ প্রোগ্রামটা আমরা এখনো দেখছি না। সেক্ষেত্রে জনাব হুমায়ুন, আপনি যে কথাটি বলছিলেন সরকারের নীতির পরিবর্তন বা কি নীতি হওয়া প্রয়োজন, আসলে আপনি কি মনে করছেন যে নিরবিচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে এই মুহূর্তে নীতি কৌশলটা কেমন হওয়া প্রয়োজন বলে মনে করছেন? যদি প্রশ্নটা আমাকে করে থাকেন। জি, আপনাকেই প্রশ্নটি করছি। জি জি, আমার কাছে মনে হয় আমরা যারা উদ্যোক্তা, আমরা সবসময় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ চাই। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের ফ্যাক্টরি, আমাদের ম্যানুফ্যাকচারিং, কর্মসংস্থান, ইকোনমিতে কন্ট্রিবিউশন, রপ্তানি এবং রপ্তানির আয় কোনোটাই হবে না, সবগুলা ব্যাহত করবে। সবগুলাকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, তাহলে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ আপাতত আমদানির মাধ্যমেই চালাতে হবে। এলএনজি আমাদেরকে টার্ম কন্ট্রাক্টে হোক, স্পট কন্ট্রাক্টে হোক, আমাদেরকে এই কন্টিনিউশন অফ সাপ্লাই আমাদের রাখতে হবে, এটাকে কোনোভাবে ব্যাঘাত ঘটানো যাবে না। সাথে সাথে আগামীতে অতি দ্রুত, যেটা প্রফেসর এজাজ বললেন, যে আমাদের অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যাতে ড্রিলিং করতে পারি। কিছুদিন আগেও ড্রিলিং এর টেন্ডার হয়েছিল, একটাও টেন্ডার পড়ে নাই। কেন পড়ে নাই? এই জিনিসটাকে অ্যাসেস হওয়া দরকার, এই জিনিসটার ব্যাপারে অনুসন্ধান হওয়া দরকার। এ ব্যাপারে আগামী আমরা যাতে যদি টেন্ডার ইনভাইট করি, তাহলে যাতে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করেই হয়, যাতে ব্যুরোক্রেসি আর স্ট্রং না হয়। এখানে এখন জনগণের সরকার, জনগণ যদি এটাকে অ্যাড্রেস করতে চায়, তাহলে বুঝতে হবে যে যারা বিডার, তাদের কনফিডেন্স প্রথমে প্রয়োজন বাংলাদেশের প্রতি। বাংলাদেশের এই কনফিডেন্সটা এখন আগের চাইতে ভালো, এবং এটা ডিসিশন মেকিং গুলো অনেক ফাস্ট হচ্ছে। ফলে গ্যাস যদি প্রকিউর করতে হয়, গ্যাস যদি পাইপলাইনে আনতে হয়, তাহলে অতি দ্রুত আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। না করলে কিন্তু আগামী এই যে শুষ্ক মৌসুম আসছে, এই যে কৃষি মৌসুম আসছে, এই সময় বিদ্যুতের যে পরিমাণ চাহিদা আসবে, আমরা কিন্তু বিদ্যুৎবিহীন থাকতে পারবো না। বিদ্যুৎ, এটাকে এখনই অ্যাড্রেস করা দরকার, গ্যাস সরবরাহের নিশ্চয়তা। এখন আপাতত আগামী মার্চ এপ্রিল মাস থেকে যাতে গ্যাস সরবরাহ কোনোভাবে বিঘ্নিত না হয়, তার জন্য কিন্তু আজকেই সিদ্ধান্ত নিতে হবে। এই এলএনজি প্রকিউরমেন্ট করতে হলে ইমিডিয়েটলি প্রকিউর করে এটাকে পাইপলাইনে গ্যাস দিয়ে দিতে হবে। আর সাথে
যদি কোনো জায়গায় কম্প্রেসার স্টেশনস বসায়, যদি পাইপলাইন প্রেশার বাড়াতে হয়, যারা বিশেষজ্ঞ আছেন ওনারা বলতে পারবেন, তাহলে কম্প্রেসার স্টেশনস যাতে ইমিডিয়েটলি বসানো যায় সে ব্যাপারেও একটা দেখতে হবে। কারণ গ্যাস আছে অনেক জায়গায়, প্রেশার নাই, প্রেশার না থাকলে আপনার বয়লারে গ্যাস আসছে না, কিংবা আপনার কোনো প্রসেস ইন্ডাস্ট্রিজে অপারেশন থাকছে না। ফলে কিন্তু এই এই লোকজনের আস্তে আস্তে কিন্তু কর্মসংস্থানও হারাবে। মানুষ, ইনভেস্টার্সরা, তাদের যে কনফিডেন্স লেভেল আছে সেটা কমে জি যাবে। জনাব হুমায়ুন, আমরা আপনি থাকবে বেশ না। কিছু সমাধানের কথা বলছিলেন, আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। এবং জনাব এজাজ, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, বিরতির পর আবারও ফেরত আসছি। আমরা বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায়। আজকের আলোচনার বিষয় অনুসন্ধানে কি মিটবে জ্বালানি সংকট। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন, আমরা তাদের সাথে কথা বলছিলাম। আবারও একটু আপনাদের কাছে যেতে চাই। এই পর্যায়ে আমি একটু জনাব এজাজ আপনার কাছে একটু জানতে চাবো, অনুসন্ধান কার্যক্রমে আমরা দেখেছি দেরি এবং ব্যর্থতা, এই দুটোই কিন্তু দৃশ্যমান। আপনার কি মনে হয় এই দেরি এবং ব্যর্থতার পেছনে কি কেবলমাত্র নীতি সংকটই দায়ী, নাকি অন্য কোনো বিষয় এর সাথে যুক্ত আছে? এই 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 দেরি এবং যেই কথাটা বলছেন আপনি, দেরি হওয়াটার এই ব্যাপারে কিন্তু আমাদের উপদেষ্টা, হ্যাঁ, এনার্জি উপদেষ্টা স্বয়ং নিজেই উনি এটার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন এবং উনি বলেছেন আমাদেরকেও এটার ব্যাপারে কথা বলতে এবং সরকারকে অন্য ডিপার্টমেন্টকে অ্যাডভাইস করতে। সমস্যাটা হচ্ছে কি দেখেন, আমাদের তো যে বিউরোক্রেটিক যেই প্রসেস আছে, সেই প্রসিজারে ওনাদেরকে একটা প্রজেক্ট করতে গেলে একটা পিপিপি তৈরি করতে হয়। তারপরে ওই ওই ওইটা যায় হচ্ছে ফান্ডিং এর জন্য। হ্যাঁ, এখন এই ফান্ডিং এর জন্য ওইখানে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা অত্যন্ত ধীর গতিতে চলে। এটাই নিয়ম, কারণ ওনারা সবকিছু যাচাই বাছাই করে। কিন্তু এটা তো এখন আমাদের একটা তাৎক্ষণিক টাইপ একটা জিনিস হয়ে গেছে। সরকার বলেছে আমি 100টা ওয়েল ড্রিল করব 1-2 বছরের মধ্যে, ধরেন সর্বোচ্চ 2 বছরের মধ্যে। এবং ওনাদের এই যে প্রক্রিয়া, এগুলো এক একটা ওয়েলের জন্য ওনারা 3 মাস করে নিতে পারে। তাহলে তো আপনি বুঝতেই পারছেন এটা কখনোই হবে না। তার মানে ওনাদেরকে, আমি যেটা একটু আগে বলেছি, ক্র্যাশ প্রোগ্রাম নিতে হবে। তার মানে সরকারের সর্বোচ্চ লেভেলে এবং দরকার হলে আমাদের প্রধান উপদেষ্টা নিজের আওতায় এনে এগুলাকে একটা অ্যাপ্রুভালের ব্যবস্থা করতে হবে। এটা এটা কোনো ব্যত্যয় হবে না নিয়মের। কারণ হচ্ছে যে নিয়মটাই তখন ওইভাবে হবে, মানে ত্বরান্বিত করা, মানে অন্য সবকিছু ফেলে এই কাজটাকে আগে তাদেরকে করতে হবে। অন্যান্য আরো জিনিসপত্র আছে সেগুলো করতে হবে যেগুলো ত্বরান্বিত, কিন্তু সব কাজ তো আর ইম্পর্টেন্ট না, আর্জেন্ট না। তো যেহেতু আমাদের এনার্জির সাপ্লাইটা, গ্যাসের সাপ্লাইটা অত্যন্ত আর্জেন্ট হয়ে গেছে, আমি বলবো যে এই যে 100 ওয়েল ওনারা যেটা খনন করার কথা বলেছেন, এই ব্যাপারে যেন যা যা করা দরকার ওনারা যেন এই এটা নেন। কারণ আমি তো বললাম, এনার্জি উপদেষ্টা নিজেই বলছেন যে আমাদের তো ফাইল আটকে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আগে যেটা ছিল স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, স্পেশাল প্রভিশন অ্যাক্ট, সেটাতে কিন্তু তাৎক্ষণিকভাবে এগুলো করা যেত। কিন্তু তার মধ্যে অনেক রকম ব্যত্যয় হয়েছে, অনেক রকম অনিয়ম হয়েছে, যেটা আমরা চাই না, অবশ্যই চাই না। কিন্তু এর বিকল্প এখন যদি হয় যে এইটা অনেক সময় লাগবে একটা অ্যাপ্রুভাল পেতে, তাহলে তো আমাদের কিছুই হলো না। তাহলে এটার একটা জায়গায় আসতে হবে যেখানে যারা এই কাজটা করে সেখানে দরকার হলে জনবল বাড়িয়ে, দরকার হলে আমাদের যে, সেক্ষেত্রে জনাব এজাজ, আপনার কি মনে হয় যে কতদিনের মধ্যে এই গ্যাস ব্যবহার উপযোগী হতে পারে? যদি কূপ খননের মাধ্যমে বা অভ্যন্তরীণ উৎস থেকে সেই গ্যাস উত্তোলন, কতদিনের মধ্যে সেটা হতে পারে? দেখেন, আমরা যেটা দেখতে পাচ্ছি গত 1 বছর 2 বছরের মধ্যে তো কিছু কিছু ড্রিলিং হয়েছে। তাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা আহ, এক একটা কূপ থেকে যখন এটা আবিষ্কার হচ্ছে, এটা অল্প কিছু আমরা গ্যাস পাচ্ছি। আমরা খুব বড় যে আবিষ্কার যেটার প্রয়োজন সেটা কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, তো এখন এটার মধ্যে একটা অনিশ্চয়তা আছে। হ্যাঁ, যদিও অনেকে বলে যে কোনো অনিশ্চয়তা নাই, ড্রিল করলেই পাওয়া যাবে, আমি আবার সেটা বিশ্বাস করি না। অনশোরে আমি মনে করি আমাদের গ্যাস পাওয়ার সম্ভাবনা প্রচুর আছে।
কিন্তু প্রচুর আছে মানে এটা না আমরা বুঝতে পারছি আপনি আপনি আশা করছেন যে সম্ভাবনাটুকু রয়েছে, সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। জনাব হুমায়ুন, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, যে আসলে আমদানি নির্ভর এবং আরেকটি জিনিস হচ্ছে নিজস্ব উত্তোলন সক্ষমতা। আমাদের আসলে নীতি এখন এই মুহূর্তে কি হওয়া উচিত? অনুসন্ধান এবং আমদানির সমন্বিত একটি দীর্ঘমেয়াদী নীতি পরিকল্পনা কেমন হওয়া উচিত? এখন দেখেন, আমি তো বললাম যে গ্যাস এক্সপ্লোরেশন, গ্যাস অনুসন্ধান, এটা এটা অনিশ্চিত একটা জিনিস, এটা রিস্ক, আমরা যেটা বলি রিস্ক একটা ইনভেস্টমেন্টের মতো। হ্যাঁ, পাবো কি পাবো না এটা যদি গ্যারান্টি জনাব থাকতো। এজাজ, আমরা একটু জনাব হুমায়ুন রশিদের কাছ থেকে শুনে আসি যে উনি কি বলতে চাচ্ছেন, যে আসলে কতটুকু সম্ভাবনা বা নীতি কেমন হবে। গ্যারান্টি থাকতো আমি আপনাকে একটা দিতাম, কিন্তু অবশ্যই আমাদের এলএনজি ইম্পোর্টের ব্যবস্থা রাখতে হবে, অবশ্যই। এটা হলো আমি আমি স্যারের কথার সাথে তাল মিলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জ্বালানি নিরাপত্তা একটা বড় অধ্যায়, এটা অনেক বড় জিনিস, অনেক বড় সাবজেক্ট। এই জায়গাটাতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে লং টার্ম প্রসেসে, এবং কুইক টার্ম প্রসেস যেটা আছে, যেটা স্বল্প মেয়াদি, এটাকেও কিন্তু অ্যাড্রেস মানে করতে হবে, এবং মধ্যমেয়াদী, এটা অনেকগুলো আমরা তাহলে আলোচনার মাধ্যমে যতটুকু আমরা বুঝতে পারলাম যে আমদানি নির্ভরশীলতা এবং আমদানি নীতিকে আরো স্বয়ংসম্পূর্ণ করার জন্যই আসলে আপনারা জোর দিচ্ছেন ব্যবসায়ী হিসেবে। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।